দিস ইজ ব্র্যান্ড নিউ Oppo A78। বাংলাদেশের মার্কেটে সদ্য লঞ্চ হওয়া এই চমৎকার সুন্দর স্মার্টফোনটি কি স্পেক্সের দিকে লক্ষ্য করলে প্রথমে নজর কাড়বে এর 67 ওয়াটের সুপার বুক চার্জার, 256 GB স্টোরেজ অ্যান্ড ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 27,990 টাকা। আর এই টাকায় এটি আমাদেরকে কতটা ভ্যালু প্রোভাইড করছে তাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে আমরা ডিভাইসটি ছাড়াও দেখতে পাচ্ছি একটি 67 ওয়াটের সুপারবুক চার্জার, USB টাইপ সি কেবল, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টর অ্যান্ড ইউজার ম্যানুয়ালস। অপ্পোর স্মার্টফোনগুলোতে আসলে ডিজাইন নিয়ে তেমন কিছু বলার থাকে না, ডিজাইনে বরাবরই অপ্পোর সেরা। আমার ব্যবহার করা অপ্পোর প্রথম স্মার্টফোনটি কিন্তু আমি ডিজাইনের প্রেমে পড়েই কিনেছিলাম। এবারে Oppo A78 এর ডিজাইন নজর কাড়বে সবার। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাকোয়া গ্রিন আর একটা হচ্ছে মিস্ট ব্ল্যাক। তার মধ্যে আমার কাছে অ্যাকোয়া গ্রিন কালারটি বেশ ভালো লেগেছে। রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকা একদমই আঙ্গুলের চাপ বসছিল না। ক্যামেরা হাউজিংটুকুকে তারা যতটুকু পেরেছে মিনিমাল রাখার চেষ্টা করেছে। বক্স হিসেব ডিজাইনের এই ফোনটিকে আমার কাছে ভালো লাগার একটি অন্যতম কারণ হচ্ছে ফোনটি বেশ ছোট এবং হালকা পাতলা। ফোনটির ওজন কত জানেন? অনলি 180 গ্রাম এবং থিকনেসও হচ্ছে 7.9 মিলিমিটার। ফোনটিকে হাতে নিয়ে আপনি মোটেও বাল্কি ফিল করবেন না। আর আমার মতো যারা আছেন যে খুবই হালকা পাতলা ফোন পছন্দ করেন, এটি কিন্তু তাদের পছন্দের শীর্ষে থাকবে। উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, যা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল। ডান পাশে থাকা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকারের পজিশন ঠিকঠাকই ছিল। আর বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়ার পর আমার মনে হয় না যে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজন আছে। তারপরেও এই মহৎ কাজের জন্য অপ্পোকে থ্যাঙ্কস। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত একটি ডিসপ্লে। 5 হোল কাটআউটের সাইজটিও যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে তারা। সাইড বেজেল প্লাস আপার সিন ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি আরেকটু ছোটো করার প্রয়োজন ছিল। ডিসপ্লে অ্যামোলেড হওয়াতে এবারে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আর এটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল। ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার। এর সাউন্ড কোয়ালিটি ছিল বেশ লাউড এবং বেসটাও যথেষ্ট ভালো পেয়েছি। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। এটি 90 হার্জের একটি প্যানেল, যার ম্যাক্সিমাম টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ। এর ডিসপ্লেটা ছিল বেশ কালারফুল। এছাড়াও ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। 430 পিক্সেল ডেন্সিটি থাকায় ডিসপ্লেটা ছিল বেশ শার্প। গুড নিউজ এই যে এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু পাইনি। ওভারঅল ডিসপ্লে সেকশনটা আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। ফোনটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 বেশ স্টেবল অ্যান্ড রিলায়েবল চিপসেট। 6 nm চিপসেট হওয়াতে এতে ব্যাটারি ড্রেন খুবই কম হয়, ফলে 12 nm চিপসেটের তুলনায় এই চিপসেট আপনাকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আমার এই কয়দিনের ব্যবহারে ফোনটিতে হিটিং ইস্যু একদমই লক্ষ্য করিনি। রেগুলার কাজের জন্য এর পারফরমেন্স একদমই ঠিক আছে। এতে ফেসবুকিং, ইউটিউবিং, নেট ব্রাউজিং প্লাস ভিডিও কলের মতো রেগুলার কাজগুলো বেশ ভালোভাবেই করতে পেরেছি। আর হালকা পাতলা মাল্টিটাস্কিংও করতে পেরেছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই ছিল। র্যাম ম্যানেজমেন্টও ছিল পারফেক্ট। এটা একদমই কোনো গেমিং চিপসেট না। সো আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ডিভাইসটা থেকে সরে আসতে হবে। তবে আপনি যদি শখের বসে মাঝে মাঝে দু একবার হয়তো গেমিং করে থাকেন তাহলে এটা আপনাকে মোটামুটি সাপোর্ট দিতে পারবে। আমরা কিন্তু এতে পাবজি বা কল অফ ডিউটির মতো হেভি গেমও প্লে করার চেষ্টা করেছি। এতে পাবজি সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে গেলে প্লে করা যায়, আর স্মুথ গ্রাফিক্সে গেলে হাই ফ্রেম রেটে প্লে করা যায়। দেন আমি এতে প্লে করেছি আরও একটি অপটিমাইজ গেম কল অফ ডিউটি, যেটার পারফরমেন্স মোটামুটি পেয়েছি, তবে গ্রাফিক্স কোয়ালিটি আমার মন মতো হয়নি, যেটা এই চিপসেট দিয়ে আসলে সম্ভব ছিল না। অ্যান্ড্রয়েড 13 বেস কালার ওএস 13.1 এ রান করছে ফোনটি। কালার ওএস যে আগের তুলনায় বেশ ডেভেলপ করেছে এটি কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। এর ইউআই ছিল বেশ স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট। ইউআই ইন্টারফেসকে তারা যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে। প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা খুবই কম ছিল বলা যায়। ফোনটিতে 8 GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 8 GB ভার্চুয়াল র্যাম যুক্ত করা হয়েছে, অর্থাৎ এর টোটাল র্যাম দাঁড়িয়েছেন 16 GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। আর এর রম অর্থাৎ মেমোরি থাকছে 256 GB, আর এর টাইপ হচ্ছে UFS 2.2, যার ফলে আপনি ডাটা রিড এবং রাইট স্পিড পাবেন অনেক ফাস্ট। একটা ফোনের বিগ স্টোরেজ কিন্তু আমাদেরকে অনেক বেশি ফ্যাসিলিটিস দেয়। প্রথমত হচ্ছে বিগ স্টোরেজ থাকলে আমরা অনেক বেশি ডাটা রাখতে পারি, ছবি প্লাস ভিডিও বা অন্যান্য ফাইলগুলো রাখতে পারি, মোটামুটি এটা সবাই জানেন। আরেকটা বিষয় হচ্ছে বিগ স্টোরেজ থাকলে আপনি অনেক বেশি অ্যাপস ইনস্টল করে রাখতে পারবেন, এবং আপনি যখন একটা ফোন দীর্ঘ সময় ব্যবহার করেন তখন দেখা যায় যে ফোনের পারফরমেন্স প্রথম অবস্থায় ভালো থাকলেও ইন্টারনাল স্টোরেজ কম থাকার কারণে শেষের দিকে এসে কিন্তু অনেক বেশি লেগ দেখা যায়। বাট ইন্টারনাল স্টোরেজ বেশি থাকলে আপনাকে কিন্তু এই প্রবলেমটা অর্থাৎ লেগের প্রবলেমটা খুব বেশি ফেস করতে হবে না।
ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা ডে লাইটে বেশ ভালো মানের ছবি দিতে সক্ষম, কালার ব্যালেন্স একদমই ঠিকঠাক ছিল, এর কালারকে অনেকাংশে ন্যাচারালি বলতে পারেন। ছবিতে ডিটেলস ঠিকঠাক থাকলেও শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জ অ্যাজ ইউজুয়াল ছিল বলবো। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন অধিকাংশ সময় ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে। এক্ষেত্রে আপনাকে ভালো ছবি পেতে হলে অবশ্যই শক্ত হাতে ছবি তুলতে হবে। পোর্ট্রেট মোডের ছবিগুলোর স্যাচুরেটেড হয় দেখতে একটু বেশি ভালো লাগে। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল অ্যাভারেজ। লো লাইটে ডিটেলস অ্যান্ড শার্পনেস অনেকাংশেই কমে যায়। এছাড়াও ছবিতে নয়েজ অ্যান্ড গ্রিনেরও কিছুটা দেখা পাবেন। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে। কালার, ডিটেলস অ্যান্ড শার্পনেস একদমই ওকে লেভেলের ছিল। সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশনটাও ছিল পারফেক্ট। ওভারঅল সেলফি ক্যামেরার ছবিগুলো আমাকে মোটেও হতাশ করেনি। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করা যায়। ভিডিওতে স্টেবিলাইজেশন পেয়েছি, তবে রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি আরেকটু ইমপ্রুভমেন্ট আশা করেছিলাম, পাশাপাশি এর 4K রেজুলেশনটাও এই বাজেটে আশা করেছিলাম। এই ফোনে আরেকটা জিনিস আমার কাছে প্রত্যাশিত ছিল, সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড সেন্সর। ইদানিং লক্ষ্য করছি স্মার্টফোন ব্র্যান্ডগুলো আসলে বাজেট লেভেলে এই আল্ট্রা ওয়াইড সেন্সরটাকে তারা ধীরে ধীরে তুলে দিচ্ছে। আমার মনে হয় যে অন্যান্য লেন্সের থেকে এই আল্ট্রা ওয়াইড লেন্সটা আমাদের অনেক বেশি কাজে লাগে। ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি আসলে এই সেকশনটাতে কোনো প্রবলেম খুঁজে পাইনি। পাওয়ার সেকশনে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকছে একটি 67 ওয়াটের সুপার বোক চার্জার। এই পাওয়ার সেকশনে কিন্তু অপ্পো গেমটাকে একদমই ঘুরিয়ে দিয়েছে, কারণ এই 67 ওয়াটের সুপার বোক চার্জার দিয়ে কিন্তু আমি এই ফোনটাকে ফুল চার্জ করতে পারছিলাম অনলি 47 মিনিটে, যেটা কিন্তু এই প্রজন্মের সাথে বেশ গতিশীল বলতে পারেন। এছাড়াও কিন্তু 30 মিনিটে 73% চার্জ করা যায় ফোনটিকে। আর যেহেতু 16nm চিপসেট এতে, সো ব্যাটারি ব্যাকআপও কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি পেয়েছি। হেভি ইউজ করে আমি অলরেডি একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমার প্রায় 1.5 থেকে 2 দিন অনায়াসে চলে যাচ্ছিল। ওকে গাইজ, অলরেডি কিন্তু আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এতক্ষণ কিন্তু ফোনটির স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে রিয়েল লাইফে বাজেট লেভেলে কোনো স্মার্টফোনেই পারফেক্ট হয় না, সেই হিসাবে অপ্পো A78ও পারফেক্ট নয়। তারপরে দেখতে হবে যে আপনার আসলে প্রয়োজনটা কোথায়, বা কোথায় আপনার প্রায়োরিটি বেশি রয়েছে। যদি আপনি নর্মাল ইউজের জন্য কোনো ফোন খুঁজে থাকেন, বা স্টাইলিশ লুক চান, বা অন্যান্য দিক, ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং, এই বিষয়গুলোকে আপনি প্রায়োরিটি দেন, তাহলে এই ফোনটাকে আপনি চুজ করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে গেমিং আপনার প্রায়োরিটি রয়েছে, তাহলে এই ফোনটা আপনার জন্য মোটেও নয়। তারপর ডিসিশন একান্তই আপনার, ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না। আর ফোনটি সম্পর্কে আপনার কী অভিমত, সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।